নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। 4th জুন যত এগোচ্ছে, অর্থাৎ 4ঠা জুন যত এগোচ্ছে, আমরা কিন্তু সব কাজ ভুলে গিয়ে একদিকেই ফোকাস করছি যে 4th জুন কি হতে যাচ্ছে, মানে কোন আবির উঠতে যাচ্ছে দেশে এবং রাজ্যে, কারা বসবে দিল্লির মসনদে এবং কোন দল দেশ চালাবে, কে প্রধানমন্ত্রী হবেন। সব জায়গায় যত 4th জুন এগোচ্ছে আমাদের কিন্তু এই আলোচনা সব জায়গায় হচ্ছে। এবং তার সঙ্গে এখনো এক দফা ভোট বাকি। কি হবে 7ম দফায়? আবারও কি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ? আবারও কি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের দিকে কিন্তু প্রার্থীরা দোষারোপ করতে শুরু করবেন? আবারও কি তুইতাকারি করবেন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে? মানুষজন ভোট দিতে পারবেন তো, নাকি আবারও রক্তারক্তি, মারামারি, সব কিছু কী হতে যাচ্ছে এবং এর ভবিষ্যৎ কি, ভোটের ভবিষ্যৎ কি, এই নিয়েই কিন্তু ট্রাইব টিভি বাংলার এই বিশেষ অনুষ্ঠান ভোটের ভবিষ্যৎ। আমরা প্রতিটি পর্বে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বিশ্লেষণ করছেন, ইন ডেপথ আলোচনা করছেন আপনাদের সামনে এবং তুলে ধরছেন কি হতে পারে, অর্থাৎ একটি আভাস দেওয়ার চেষ্টা করছি আমরা যে 4th জুন কোন আবির উঠতে পারে এবং কি হতে পারে। ফলোয়িং দ্যাট, আমাদের আজকের এপিসোডে আমরা কিন্তু বিভিন্ন পেশার মানুষদের আপনাদের সামনে নিয়ে আসছি এবং আজকে আমাদের সঙ্গে এই নিয়েই বিশ্লেষণ করতে আছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর এবং বিশ্লেষক ডক্টর অরিন্দম বিশ্বাস আমার পাশে বসে আছেন। ডক্টর বিশ্বাস, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। প্রথমে জিজ্ঞেস করি, বিইং আ ডক্টর, মানে আপনার এত পেশেন্ট এবং আপনি কলকাতার একজন রেনাউন্ড ডক্টর, মেডিসিন বিশেষজ্ঞ, রাজনীতি নিয়ে করার, একটু পার্সোনাল কোয়েশ্চেন দিয়ে শুরু করছি, রাজনীতি নিয়ে ভাবার এবং এত সময় দেওয়ার আপনি সময় পান কী করে এত রোগী দেখার পর? দেখুন, একটা কথা, চিকিৎসক সমাজের একটা অংশ, ঠিক আছে? আজকে চিকিৎসকরা চিকিৎসা করে যাবে এর কোনো মানে নেই। আজকে চিকিৎসকদের কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের যন্ত্রণা, বাংলার মানুষের যন্ত্রণা, ভারতের মানুষের যন্ত্রণা, এগুলো কিন্তু চিকিৎসকের জানা দরকার। তো সে যখন চিকিৎসা করতে যাচ্ছে তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা কি সেটা বুঝতে কিন্তু হবে, সে কোন জায়গায় ধাক্কাটা খাচ্ছে। সুতরাং চিকিৎসকের সাথে সমাজের কিন্তু একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সমাজটাই তো মানুষকে দিয়ে, মানুষ তৈরি করছে সমাজকে। সুতরাং চিকিৎসক হিসেবে নাগরিকও তো আমি, নাগরিকের চোখে তো অনেক কিছু আসছে, তো আমি সেখানে আমার দায়িত্ব থেকে সরে আসতে পারি না, সেটাও আমার দায়িত্বর মধ্যে পড়ে। যদি কোনো জায়গায় চিকিৎসা নিয়ে কোনো গাফিলতি থাকে সে নিয়েও সরব হওয়া দরকার। আবার সাধারণ মানুষের যে কষ্টটা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গিয়ে হাসপাতালে কখনো তারা অনেক খরচ করে আসছেন, সেটা নিয়েও আওয়াজ তোলার কিন্তু দায়িত্ব চিকিৎসকের। কারণ চিকিৎসক সমাজের মধ্যে চিকিৎসক। আবার একটা কথা আপনাকে যেমন ব্যক্তিগত প্রশ্ন করলেন, এটা আমি খুব সরাসরি কথা বলি, পরিষ্কার বলি, ডক্টরস আর নট দ্য ক্রিম অফ দ্য সোসাইটি। এই যে ক্রিম অফ দ্য সোসাইটি করে কয়েকটা বেশি পরীক্ষা পাশ করে আমরা এসেছি, কিন্তু এর জন্য আমরা ক্রিম নই। সমাজ আমাদেরকে সেই স্বীকৃতি দিয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই এই সমাজকে। তারা যে ভালোবাসা দিয়েছে সেটার জন্য ধন্যবাদ জানাই। আপনি যে আমাকে ডেকেছেন, ট্রাইব টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনার্ড ফর দ্যাট। ওকে ডক্টর বিশ্বাস, আজ যেটা জিজ্ঞেস করবো এবার রাজনীতির প্রসঙ্গে যদি আসি, ভোট চলছে, এখনো এক দফা বাকি এবং কিভাবে ভোট হচ্ছে দেখেছেন আপনি। আপনার সংক্ষিপ্ত অ্যানালিসিস দিয়ে শুরু করব, যে কি মনে হচ্ছে এবং আপনার ওভারঅল অবজারভেশন। যদি পশ্চিমবঙ্গে নিরিখে দেখেন, এবার অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, মানুষের কোনো মানুষ মারা যাননি, এটাই সব থেকে বিশেষ। কিছু জায়গায় হয়েছে, সেটা যেতে অনেকটা আরেকটু সময় লাগবে পশ্চিমবঙ্গে, কিন্তু সামগ্রিক ভারতবর্ষের নির্বাচন তো শান্তিপূর্ণ হয়েছে, কোনো জায়গায় অশান্তির খবর তো আসেনি, মানুষের ভোট দিতে পেরেছে। কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা, সেটা ছাড়া শান্তিপূর্ণ ভোটে হয়েছে। এবার 4 তারিখ হচ্ছে ফাইনাল, আর একটা রাউন্ড আছে, তবে সেই রাউন্ড খুব ডিসাইডার হবে না, এইটুকু আমি বিশ্বাস করি। খুব ইন্টারেস্টিং। সেই রাউন্ড মানে 7ম দফা কিন্তু ডিসাইডার হবে না বলে বলছেন ডক্টর বিশ্বাস। কেন বলছেন? মানে অলরেডি কি ডিসাইডেড? দেখুন, একটা কথা স্পষ্ট, আমাদের চিত্র, বর্তমান চিত্র ধরে আপনাকে এগোতে হবে। কেন্দ্রে নরেন্দ্র মোদীকে ছাপিয়ে যাওয়ার মতো নেতা কেউ এখনো উঠে আসেনি, যতই ইন্ডি ব্লক হোক। আবার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে ছাপিয়ে যাওয়ার মতন কোনো নেতা এখনো উঠে আসেনি, ও যেই বলে থাকুক। ঘটনাচক্রে সিট কমবে বাড়বে সেটা একটা বিষয় না, সেক্ষেত্রে একটু ইন্টারাপ্ট করি, সেক্ষেত্রে কি কেন্দ্রে মোদি আর রাজ্যে দিদি, এটা নিয়ে এটা কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে পরিষ্কার
ওকে, পরিষ্কার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করার মতন এখনো কোনো শক্তি জন্মায়নি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। এত দুর্নীতির পরও দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতিকে কিছু ক্ষেত্রে বেশি করে দেখানো হয়েছে, এটা অস্বীকার করার নেই। আবার দুর্নীতি হয়নি তা নয়, কিন্তু দুর্নীতিটাকে আটকালে আজকে মমতা ব্যানার্জিকে আটকানো এখনো পর্যন্ত যেসব প্রকল্প উনি নিয়েছেন সেটা খারাপ ভালো পরের কথা, কিন্তু এই প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছেছে, মহিলাদের কাছে পৌঁছেছে। সেই ক্ষেত্রে বড় একটা ভোট চলে আসবে কিন্তু মমতা ব্যানার্জির দিকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার বিজেপির ক্ষেত্রে বিজেপি সামগ্রিকভাবে উত্তরপ্রদেশ বলুন ওই দিকে ভালো হবে, এটা নিয়ে অস্বীকার করছি না, কিন্তু সব থেকে যেখানে ধাক্কা এবার খাবে সেটা হচ্ছে দক্ষিণে। দক্ষিণ যদি ইউনাইটেড হয়ে যায়, বিজেপির 400 ছেড়ে দিন, 270 থেকে 300-র মধ্যে গিয়ে আটকে যাবে, এর বাইরে কিন্তু আর হবে না। ওকে, রাজ্যের বিশ্লেষণ আপনি কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। আমাদের প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে যা কমেন্ট করেন, উই আর অনার্ড, এবং আমরা চাইবো আপনারা আরও বেশি করে কমেন্ট করুন এবং কিরম লাগছে অনুষ্ঠান। আমাদের বিভিন্ন গেস্টরা আসছেন, বিশ্লেষকরা আসছেন এবং একদম ইন ডেপথ অ্যানালিসিস করছে। আমরা আপনাদের অ্যানালিসিস শুনতে চাই। আপনারা যেভাবে পার্টিসিপেট করছেন আমরা চাইবো আপনারা আরও করুন, যাতে আমরা আরও আপনাদের ওপিনিয়ন কি বলতে পারি এবং শেয়ার করতে পারি আমাদের এপিসোডে। টেলিভিশনে ভোটের ভবিষ্যৎ আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা এক্সক্লুসিভ, প্রতিদিন রাত 9:30। ডক্টর বিশ্বাস, যেটা আপনি বলছিলেন, আপনি একটু আগে বললেন যে 7th ফেজ কিন্তু ডিসাইডার হবে না, তো এখনো পর্যন্ত ট্রেন্ড কোন দিকে? দেখুন, ট্রেন্ড যদি বলেন, অবভিয়াসলি যদি সামগ্রিকভাবে একজন নিরপেক্ষ চোখ দেখা যায়, সামগ্রিকভাবে বিজেপি সিটের সংখ্যায় নিরিখে কিন্তু এগিয়ে আছে। ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সিটে এগিয়ে থাকবে। এখন মেজরিটি নিজের থেকে পাবে কিনা সেটা প্রশ্ন, সেটাই ইন্টারেস্টিং ব্যাপার। মানে ইউ আর টকিং অ্যাবাউট সেন্ট্রাল অবভিয়াসলি আগে সেন্ট্রাল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি দেখেন অনেকে অনেক কিছু হয়তো বলে গেছে, আমি এখনো বলছি বিজেপিকে 10টা বেশি সিট আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে 10টা বলছেন, ম্যাক্সিমাম 10টাই পেতে পারে, ম্যাক্সিমাম। আচ্ছা, মানে এখন দেখুন অনেক গল্প আসবে, পলিটিক্যাল সেটিং, এগুলো তো আপনারাও শুনছেন প্রত্যেকদিন, অহরহ শুনে শুনে আমাদেরও কান পচে গেছে। কিন্তু একটা কথা যদি দেখেন, বিজেপির অন্তর্দ্বন্দ্ব, গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু জিরো। একটা পিসি ভাইপো করলে কিন্তু হবে না, মানুষের অন্তরে পৌঁছে যেতে হবে। এই ডায়ালগ আর কিছু চ্যানেলকে নিয়ে কিন্তু মানুষের ভোটে যেতে যায় না, সেটা 2021 দেখিয়ে দিয়েছে। বেশ, সুতরাং আপনাকে মিডিয়া হয়তো আপনার সাথে আছে, কিন্তু মানুষের কাছে যতক্ষণ না গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি হয় ততক্ষণ কিন্তু আপনি জিততে পারবেন না। আপনি বুথ লেভেলে কতটা শক্তিশালী, খালি আমাদের মারছে খালি মারছে এটা হয় না। আর এটা একটা কথা বলে দিই, মানুষ যদি চায় বদলাতে, না কোনো মেশিনারি কাজ করে না। 2011 উদাহরণ পরিষ্কার, বিহারেও কিন্তু হয়েছে, লালু যাদব যখন ছিল, নীতিশ কুমার যখন এলো, সেটাও কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিল। মানুষ যখন চায়, কোনো মেশিনারি, কোনো পুলিশ, কোনো ক্যাডার, কোনো পার্টি ওয়ার্কার কিচ্ছু করতে পারে না সাধারণ মানুষের তখন যখন চাহিদাটা হয়। কিন্তু বাংলায় সেই রকম পরিস্থিতি এখনো আসেনি, এটাই বাস্তব। যতই চিৎকার করি না কেন, কিন্তু একটা কথা, খালি ধর্ম দিয়ে আপনি ভোট জিততে পারবেন না। আপনাকে ধর্মের পাশাপাশি কি করতে আপনি চাইছেন, খালি দুর্নীতি বললে লোকে মানবে না। দুর্নীতি তো সব জায়গায় সব রকম দলে আছে। মানুষ একটা চাইবে, আমার কোনটাতে লাভ হবে, আমার গ্যাসের দাম কমবে, পেট্রোলের দাম বেঁধে যাবে, আর হবে না 10-5 বছরে পেট্রোল খরচ হবে না। এইগুলো যদি শিক্ষাটা পাবো কি আমরা কতটা শিক্ষিত হতে পারবো, এইগুলো যদি মানুষ চায়, মানুষ তাহলে কিন্তু লাভ হবে, তখন মানুষ সেটা গ্রহণ করে। হ্যাঁ, ডোল পলিটিক্স খুব খারাপ করেছে, এটা অস্বীকার করার নেই। মধ্যপ্রদেশে হচ্ছে বেশ এই জায়গাগুলো ডোল পলিটিক্স, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো ডোল পলিটিক্স। এই পলিটিক্সের বাইরে যেটা ভাবতে হবে, কর্মসংস্থান বাড়িয়ে মানুষকে নিজের থেকে রোজগার করে খেতে। এখানে আমার যেটা আপনাকে প্রশ্ন করব, এই জন্য বিজেপির কেন্দ্রীয় নেতা ইনক্লুডিং প্রধানমন্ত্রী কিন্তু বারবার রাজ্যে আসছেন, সেখানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে ডেলি প্যাসেঞ্জারই, আমরা আগেও দেখেছি সেটা। এই যে বারবার রাজ্যে আসা, দুটো প্রশ্ন, কি সিগনিফাই করে প্রথম, দ্বিতীয়ত ভোটে কতটা ইম্প্যাক্ট পড়তে পারে? দেখুন, বিজেপির একটা ক্ষেত্রে বিজেপি ইস্ট জোনকে বিজেপি অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ জানে সাউথ প্রায় গেছে। সাউথের একটা দুটো স্টেটে হয়তো কয়েকটা সিট পাবে, আদারওয়াইজ সাউথ পুরো কিন্তু উইল গো এগেইনস্ট, সেটা কিন্তু আপনাকেই বলে। এই জন্য কি প্রধানমন্ত্রী বলছেন যে বাংলা ডিসাইডার?
খুব ভালো রেজাল্ট করবে বাংলায়? বাংলায় বলতে উনি পারেন, সেটা এখন বলতে আমার কি আছে? আমি যদি কাল পার্টি করলে আমিও বলবো আমি জিতে যেতে হবো। সবাই তো ক্লেম করছে, সিপিএমও ক্লেম করছে অনেক 10টা সিট। আপনি কি ভাবতেন সিপিএম 10টা সিট পাবে? একটা সিট পাবে কিনা সন্দেহ আছে, সেখানে 10টা সিটের কথা ভাবছে। অনেকে দাবি করতে অসুবিধা নেই। এবং 4 তারিখের পর তখন একটাই দেখবেন, যখন নির্বাচন বিশ্লেষণ আপনারা যখন শুরু করবেন তখন দেখবেন যাদের দলীয় লোকেরা আসছে ভোট আমাদের দিতে দেয়নি। আরে ভোটটা দিতে দেয়নি কেন দেয়নি? কারণ তোমাদের জায়গাতে নেই গ্রাউন্ড ওয়ার্ক। আর নরেন্দ্র মোদী আসতেই পারেন, অমিত শাহ আসতেই পারেন, এটা তো অসুবিধা নেই, ভারতবর্ষের মধ্যেই তো বাংলাটা পড়ছে, তখন আসতেই পারেন। হ্যাঁ, কিন্তু এসে সেখানে যদি কিছু চাপাতে চায় তাহলে বাংলার মানুষ যদি সেখানে গিয়ে আটকায় বা বিরোধিতা করে সেটা একটা বিষয় হতে পারে, এবং সেটা কিছু ক্ষেত্রে ঠিকও। কিন্তু একটা কথা, এখনো পর্যন্ত যদি সামগ্রিক ফল দেখেন, আমি এখনো বলবো নরেন্দ্র মোদীকে আটকানোর জন্য এখনো কোনো লিডারশিপ ভারতবর্ষে তৈরি হয়নি। মানে তার বানানো লিডারশিপ হবে সেটা জোট কি করে, কে হবে সেটা কেউ জানি না। রাহুল গান্ধী সেই ইম্প্যাক্ট ফেলতে পারেনি, পেরেছে কিছু জায়গায়। কিন্তু দুটো জিনিস জিজ্ঞেস করি, যেহেতু আপনি ওই প্রসঙ্গে গেলেন, মোদির গ্যারান্টি এবং ইলেকট্রাল বন্ড, বিং আ ডক্টর, আপনি যেহেতু একজন চিকিৎসক, এই দুটো কিন্তু একটা বড় ইস্যু করেছে তৃণমূল আপনার এই ভোটে। কি ইম্প্যাক্ট পড়বে সাধারণ মানুষের মধ্যে? কজন ইলেকট্রাল বন্ড বুঝতে পেরেছে সেটাই হচ্ছে প্রশ্নটা। ওষুধের দাম বাড়ছে, ইলেকট্রাল বন্ড, ওষুধের দাম তো নিশ্চয়ই বেড়েছে, সেটা তো কাজ, এটা অরুণ জেটলির মাথা থেকে বেরিয়েছিল। কিন্তু ইলেকট্রাল বন্ড, তারপর একটি নামটা বলছি না, একটি পোর্টাল আছে খুব নাম করা, সেখানকার একজন সাংবাদিক পুরো বিষয়টাকে টেনে আনে, তারপর মামলা হয়, পরে সুপ্রিম কোর্ট মামলাটাকে নেয়। অনেকবার মামলাটা 4 বছর ধরে নেয়নি, তারপরে মামলা নেওয়া হয়েছে। কিন্তু এই ইলেকট্রাল বন্ড বিষয়টা এখানে কিন্তু বামপন্থীদের একটা প্রশংসা করতেই হবে, তারা কিন্তু ইলেকট্রাল বন্ডের মধ্যে ঢোকেনি, এটা ঘটনা। 4টে বামপন্থী দল কিন্তু ঢোকেনি। কিন্তু একটা কথা কংগ্রেসেরও উচিত ছিল না, কংগ্রেসের আরও ইন্টেলেকচুয়াল যথেষ্ট লোকজন ভালো আছে, তারা কি কেন বুঝলো না সেটাই প্রশ্ন। তারাও কিন্তু এই বন্ডের মধ্যে তারাও একটা ঢুকে পড়লো। কিন্তু ইলেকট্রাল বন্ড সাধারণ মানুষ কোথায়, এটা নিয়ে কি আলোচনা হচ্ছে? আপনি এই যে এত নির্বাচনী সভা হচ্ছে, আপনি আমাকে বলুন তো, রোড শো হওয়ার দরকার নেই। এই যে নির্বাচনী সভাতে একসময় আলোচনা হতো, এখন কোথায় আলোচনা? এই ইলেকট্রাল বন্ড নিয়ে কটা জায়গায় ইলেকট্রাল বন্ড বলে, ইলেকট্রাল বন্ড বিষয়টা কি সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। এই আলোচনা যায় না, কারণ লোকে চিৎকার চেঁচামেচি করছে, ওকে গালাগাল দিচ্ছে, আর যে ভাষাগুলো বলছেন তার সাথে নির্বাচনী সভা জলসা নয়, গান বাজনা চলছে, তাহলে সিরিয়াসনেস অফ দ্য ইলেকশন নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য উৎসব হয়ে যাচ্ছে। উৎসব নয়, ইট ইজ এ রেসপন্সিবিলিটি অ্যাজ সিটিজেন্স টু ভোট। তাদের ভোটাধিকার, সে অসুবিধা থাকতে পারে, সে নাও ভোট দিতে পারে। অস্ট্রেলিয়াতে যেরকম ইউ হ্যাভ টু ভোট, আপনি ভোট না দিলে উইল বি পেনালাইজড, তার বা কোনো কারণ না দেখালে। কিন্তু আজকে এই বাজারে আমাদের এখানে ভোটের জন্য আমরা 4 দিন ছুটি 5 দিন ছুটি করে দিচ্ছি, এইটা কিন্তু খুব ভালো বিজ্ঞাপন বাংলার জন্য নয়, ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা নয়, পশ্চিমবঙ্গের জন্য নয়। সেই জায়গা থেকে পরিষ্কার কথা হচ্ছে, ভোটের কিন্তু ইলেকট্রাল বন্ড নিয়ে আমি ডাক্তার হয়ে কিন্তু অত্যন্ত দুঃখ পেয়েছি যে ওষুধের কোম্পানিরা এইটাতে পার্টিসিপেট না করলেই পারতো। তারা পার্টিসিপেট করে কিন্তু আজকে এই যে ওষুধের দাম বাড়ছে, সাধারণ মানুষের পেটে লাথি মারা হচ্ছে, তাদের রোজগার নেই, অথচ ওষুধের দাম তারা দিতে পারছে না, কিনতে পারছে না। সরকারি হাসপাতালে ততই বোঝো অবস্থা। তো সেখানে কারা এসে করবে? সরকারকেই তো দায়িত্ব নিতে হবে, নয়তো পুরোটাই তো পুরোপুরি বেসরকারি জায়গায় চলে যাবে। বেসরকারি হাতে গেলে সাধারণ মানুষ কিন্তু লুণ্ঠিত হবে, এটা পরিষ্কার করে বলছি। রাজনৈতিক দলগুলো এবার কিন্তু ভাবার বিষয় এসছে যে শিক্ষা আর স্বাস্থ্য, শিক্ষা দুর্নীতি ছাড়া কিভাবে করা যাবে, আর শিক্ষা স্বল্প মূল্যে। যেখানে আজকে আপনি যান বাইরে যে স্কুলগুলোতে হচ্ছে, কই রাজনীতিতে এই কথাগুলো আসছে না কেন? যে কেন বেসরকারি হাতে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা দিয়ে দিচ্ছি? পারছি না বলে। কেন পারবো না? পারতে হবে, প্রয়োজন আছে। সেই জায়গায় থেকে রাজনীতিটার ইস্যুগুলো থেকে, এই যে ইলেকট্রাল বন্ড বললেন, শিক্ষা, এগুলো কোথায় ইস্যু আসছে? একটা জায়গায় এই ক্যাম্পেনের মধ্যে তো দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না, বা যারা বলছেন তারা কিছু জানেন না, এটাও ঘটছে। মোদিজির গ্যারান্টি এবং মুখ্যমন্ত্রী বলছেন ইস বার পাকার পার। দেখুন, বলতে তো অসুবিধা নেই। আজকে কেউ যদি বলে আমি 600টা সিট পাবো এই 542টার মধ্যে, তাহলে হতে পারে। দাবি তো আপনি যা খুশি করতে পারেন, কিন্তু দাবি করতে গেলে আমি মানি দাবি করুন, দাবির সাথে ন্যায্য বিষয়টাকে আপনি আনুন সামনে, সাধারণ মানুষকে বুঝতে দিন। কিন্তু সেখানেও সিএ লাগছে কেন? সিএ তো লাগার কথা নয়।
সেখানে ধর্মে উস্কানি লাগছে কেন? দরকার নেই। কি যদি সত্যি মানুষের জন্য করেন সেখানে ধর্ম প্রশ্ন আসেই না। এই যে একটা মাইনরিটি বলে একটা ভোট ব্যাংক তৈরি করে, এটাই কিন্তু একটা বিরাট ভুল। এই যে আপনাকে একটা কথা বলে রাখি, আজকে এই যে পরিষ্কার মাইনরিটি মানে মুসলিম ভোটটাকে নিয়ে, এটা নেহেরুর সময় থেকে শুরু। নেহেরুজি একটা জিনিস দেখেছিলেন যে মুসলিম কমিউনিটি ভোটটা করে অনেক বেশি সংখ্যায়। তারপরে মিসেস গান্ধী কিন্তু ইমামকে ব্যবহার করা, এখানেও ইমাম ব্যবহার করা। এরপর দেখলেন আপনি নানান মহারাজ এলো। ইলেকশন কমিশন বসে আছে কেন টুটু জগন্নাথ হয়ে? ইলেকশন কমিশনের উচিত ছিল তখনই ধর্মীয় লোকেদের তাদের নিজের ধর্ম নিয়ে থাকুক, ইমামরা ধর্ম নিয়ে থাকুক, মহারাজরা মহারাজদের ধর্ম নিয়ে থাকুক। এই জায়গায় ধর্মের কথা বলে কেন মানুষকে বিভ্রান্ত করা? এই বিভ্রান্তি করছো বলে ইলেকশনে কোনো ইস্যু থাকছে না। আসল ইস্যু এই ইলেকট্রাল বন্ডের কথা আপনি বিরাট কথা বললেন। আপনি এবার আমাকে বলুন যে আজকে শিক্ষার কথা কতজন বলছে না, দুর্নীতির কথা কজন বলছে? দুর্নীতির কথা আসছে আর খালি নাম চলে আসছে। দুর্নীতিটা আটকানোর জন্য আমার রোড ম্যাপটা কি রোড ম্যাপ সেটা কি মানুষ জানে? জানে না। ঠিক। ওকে ডক্টর বিশ্বাস, আপনি বলেন 10টার বেশি বিজেপি পাবে না, সেক্ষেত্রে আউট অফ 42-42টার মধ্যে 10টার বাকি থাকে 32টা। আপনি কি তৃণমূলকে 30+ ক্রস করাচ্ছেন? 30+ না হলেও দেখুন কংগ্রেসের একটা চান্স আছে। আমি বলবো মালদা দুটোতেই, দক্ষিণ এবং ওই উত্তরে। মুর্শিদাবাদে লোকে বলছে মোহাম্মদ সেলিমের কথা, আমি একটু মনে করছি না। হয়তো কম ভোট হলেও, মার্জিনটা কম হলেও কিন্তু আবু তাহের জিতবেন। আর বাকি জায়গাগুলো মুর্শিদাবাদে যে কটা রয়েছে সে কটাতে বহরমপুরে অধীরবাবু যদি জেতেনও খুব কম মার্জিনে, কারণ এবার অধীরবাবুকে যেভাবে আটকানো হয়েছে, বা অধীরবাবু খুব সহজ রাস্তাটা হবে না, কিন্তু তবুও আমার মনে হচ্ছে অধীরবাবু কিন্তু জিতে যাবেন অল্প ভোট হলেও। সেক্ষেত্রে তিনটে এখন সেটা 3-4টে মানে 30+ হতেই পারে, অসম্ভব কিচ্ছু না। আচ্ছা, এখনো ভোট হয়নি যদিও, সপ্তম দফায়, লাস্ট দফায় যাদবপুর এবং দমদম, কিন্তু এইগুলোতে তো সিপিএম বলছি, সরি, তৃণমূলেরই মানে সিট এগুলো তৃণমূল অনেক স্ট্রং না। দমদমে সুজন চক্রবর্তী এবং আমরা বিভিন্ন এপিসোডে কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের সাথে, তাদের এবং রাজনৈতিক মহলের কিন্তু একটা বড় মানে পার্সেন্টেজ মনে করছেন যে দমদম এবং যাদবপুরে কিন্তু সৃজন এবং সুজন যাদবপুরে যদি বলে থাকেন একদম ভুল বলেছেন। যাদবপুরে সায়নী ঘোষ নিশ্চয়ই জিতবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু 1 লাখ ভোটের ওপরে, যেটা 2,35,000 বোধহয় মিমির মার্জিন ছিল, সেটা 1 লাখের ওপর হবে। কিন্তু সায়নী ঘোষ জিতবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, 1 নম্বর। আর সুজন চক্রবর্তীও আমি খুব শ্রদ্ধা করি, ব্যক্তিগতভাবে আমার খুবই পরিচিত, কিন্তু হয়তো ভালো ফাইট দেবেন, কিন্তু জেতার জায়গায় যাবেন না, কারণ ওখানে কিন্তু শিলভদ্র দত্ত আছেন বিজেপির, তিনিও কিন্তু কিছু ভোট কাটবেন, উনি একসময় বিধায়ক ছিলেন। তো সেই জায়গায় থেকে ভোটাভুটি কাটাকুটি যাবে, কিন্তু সৌগতরাই বেরিয়ে আসবে, এটাই আমার নিজের ধারণা। সুজন চক্রবর্তী জিতে যাবে এটা ঠিক বিশ্বাস করেন। আচ্ছা ডক্টর বিশ্বাস, এই যে আপনি ক্লারিফাই করলেন এবং আমাদেরকে বোঝালেন, এই যে জোট কংগ্রেস এবং সিপিএম যেটা 19-এ কিন্তু ছিল না, এই যে ভোট স্প্লিট হচ্ছে না, এক জায়গায় যদি ভোট যায়, অর্থাৎ বামের ভোট বামেই থাকলে ডিভিডেন্ড কে পাবে? তৃণমূল না বিজেপি? কিছু জায়গায় বিজেপি, কিছু জায়গায় তৃণমূল, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে যদি 1:1 কোনো দিন ভোট হয়, এটা যেন না হয় 1:1 বিজেপি ভার্সেস যদি 1 দাঁড়ায়, বিজেপি কিন্তু 30-35টা সিট নিয়ে বেরিয়ে চলে যাবে। আমি কিন্তু এই ব্যাপারটা কিন্তু সাবধান করছি। ওয়েস্ট বেঙ্গলে যদি, মানে আপনি বলছেন যদি শাসক ভার্সেস বিজেপি হয়, 1:1 হলে কিন্তু পুরো অ্যাডভান্টেজটা বিজেপি নিয়ে বেরিয়ে চলে যাবে, এটা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি। কারণ বিজেপির যদি একটু হাওয়া থাকে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু ফার্টাইল গ্রাউন্ড, এটা আমরা বুঝতে, আরএসএস এখানে অনেক কাজ করেছে যেগুলো করতে দেওয়া হয়েছে তাদের, বা উচিত হয়নি করতে দেওয়া, কিন্তু দেওয়া হয়েছে, সেটা কিন্তু ফার্টাইল গ্রাউন্ড। সুতরাং এখানে কিন্তু খুব ডেঞ্জারাস হতো যদি জোট করে আমরা এখানে লড়তাম। কতটা কী হতো এই না, বিজেপি একটা বিরাট লাভবান হয়ে বেরিয়ে চলে যেত। এই জায়গাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়নি ভালো, ঠিক আছে, বিজেপিকে আটকাতে করেছে ভালো, এটা আমি কোনো অস্বীকার করার নেই, কিন্তু একই সাথে তৃণমূল অ্যাডভান্টেজ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার দুটো কথা বলি, 4 তারিখ আমি আসবো না, 4 তারিখ যারা আসছেন আপনারা তো বিশ্লেষণ করতে থাকবেন, দেখবেন দমদমও তৃণমূল এগিয়ে থাকবে, যাদবপুরেও তৃণমূল এগিয়ে থাকবে। আচ্ছা ডক্টর বিশ্বাস, এত যে মানুষ ভোট দিচ্ছেন, তার মধ্যে মহিলা ভোটের সংখ্যা, আমি প্রায় আমার সব গেস্টকে জিজ্ঞেস করি, এত মহিলা, লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জানেন ডবল করা হয়েছে, তো ইজ ইট লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই কি এত মহিলা টার্ন আউট? ডেফিনেটলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই,
মহিলাদের কিছু ছিল না, মহিলারা 1000 টাকা পাচ্ছে, বেশি পাচ্ছে, যাই হোক পাচ্ছে কিছু। এটা তো একটা বিরাট ব্যাপার হয়েছে, মহিলাদের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছে। আমি আবার বলছি, ডোল পলিটিক্স আমি সাপোর্ট করি না, নাগরিক হিসেবে ডোল পলিটিক্স দেওয়া উচিত না। এই মহিলাদের ব্যবসা করতে দাও, টাকা দাও, তারা ব্যবসা করে নিজেরা রোজগার করুক, ডোল না পেয়ে। এটা কিন্তু মধ্যপ্রদেশও শুরু করেছে, রাজস্থানও শুরু করেছে, সব শুরু করেছে। এই পলিটিক্সটা হওয়া উচিত না, কিন্তু এটা বেনিফিট করেছে মহিলারা, এবং মহিলাদের আজকে যে ভোটটা পেয়েছে এবং আবার পেতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মহিলা ভোট ওই দিকেই, সন্দেশখালি দিয়ে মহিলারা উল্টো হয়ে যাবে কখনোই হয় না। তাহলে মরিচঝাপি শুনলে বামফ্রন্ট 82 সালেই চলে যেত। এই প্রশ্নটাই আপনাকে পরে করতাম, যে যদি আমি সেগ্রিগেট করি, একদিকে সন্দেশখালি এবং একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, একদিকে মহিলাদের মর্যাদা, মান মর্যাদার প্রশ্ন এবং অভিযোগ যা, এবং স্টিং ভিডিও সব নিয়ে আমি বলছি, এবং তার পাশে যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার রাখি, আপনি দুজনকে, দুটো ইনসিডেন্টকে, অর্থাৎ দুটি ঘটনাকে মহিলারা কি চোখে দেখছেন এবং এত মহিলা টার্ন আউট? পরিষ্কার কথা বলছি, আপনি লক্ষ্মীর ভাণ্ডারের বনাম যদি আপনি সন্দেশখালি দেখেন, লক্ষ্মীর ভাণ্ডার অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে, সেটা ভোটের বাক্সে চলে আসবে। সন্দেশখালি থেকে আপনি যতই ভাবুন, সেই তৃণমূল কংগ্রেসই কিন্তু ওই জায়গা থেকে জিতে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বসিরহাট তৃণমূলেরই থাকবে। বসিরহাট যতই তার নামে বদনাম থাকতে পারে, যে এই মুহূর্তে দাঁড়িয়েছে, তাকে একবার সরিয়ে দেওয়া হয়েছিল, ইদ্রিস আলীকে দেওয়া হয়েছিল, তো এইবার থাকলেও আমি একটা কথা বলে দিই, এটা থাকবে। আর আরেকটা কথা, মহিলা নিয়ে যদি এতই থাকতো, 77 সাল, তখন আমারও কয়েক বছর বয়স, পরে আমি পড়েছি নানান বই। মরিচঝাপিতে কি করেছিল যখন বামফ্রন্ট এলো, তখন বিখ্যাত জ্যোতিবাবু, যিনি বাংলার অগ্রগতির থেকে পেছনে নিয়ে গেছিলেন, তো সেই জায়গায় উনি তখন ছিলেন। মরিচঝাপিতে মহিলাদের গিয়ে তারপর সব কিছু ছেড়ে দিয়ে গণিকার কাজ করতে হয়েছিল বসিরহাটে। এইটা যদি মহিলারা, তখন এত চ্যানেল ছিল না, আলোচনার জায়গা ছিল না, অস্বীকার করছি না, খুব সুবিধা সিপিএমের হয়েছিল ওদেরকে শেষ করে দিতে। কিন্তু আজ যদি ওই নন্দীগ্রামের মতো ওরকম মরিচঝাপি হতো, 82-র সাথে সিপিএম আসতো না। কিন্তু একটা কথা, মহিলার বিষয় সন্দেশখালিতেই থাকবে, সন্দেশখালির এফেক্টটা সারা বাংলায় পড়বে না, এটা বলে দিলাম। দিল্লিতে কি দেখছেন ডক্টর বিশ্বাস? আপনি এখানে যা ইকুয়েশন দিলেন, সিমিলারলি যদি দিল্লিতে মানে দিল্লি স্টেট ওয়াইজ কারা আসছে, দিল্লিতে কেন্দ্রেতে এখনো তো আমি বলছি বিজেপি এগিয়ে রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাউথ এনমাস যদি ভোট অ্যান্টি করে, তাহলে বিজেপির পক্ষে সরকার গড়বে ডেফিনেটলি। কিন্তু সরকার গড়তে যে সহজ বিষয়টা 5 বছর আগে যেটা হয়েছিল, সিদ্ধান্তগুলো নিতে, সেগুলো হবে না। কিন্তু সরকার গড়ার দিকে বিজেপি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 400 পার হবে না, 300। বিজেপি এককভাবে ক্ষমতায় আসে কিনা সেটা বড় প্রশ্ন। সেটা কিন্তু থেকে ইন্ডি ব্লক কাজ করবে, কিছু কিছু জায়গায় কাজ করবে, দক্ষিণে প্রচণ্ডভাবে কাজ করবে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু উত্তরে কতটা করবে সেটা নিয়ে আছে। একমাত্র দিল্লি স্টেটে, সেখানে বলতে পারেন কেজরিওয়ালের হয়ে একটা তাকে অ্যারেস্ট, এই একটা সিম্প্যাথি ফ্যাক্টর কাজ করবে। 7টার মধ্যে 4টে হয়তো আপ কংগ্রেসের ওই পাবে। কিন্তু মুশকিল হচ্ছে, সেখানেও একটা মুশকিল আছে, সেখানে এমন একজন কংগ্রেস প্রার্থী হয়েছে যে কখনো আপ করেছে, সেই করেছে, তো সেই জায়গাগুলো, ফ্যাক্টরগুলো কিন্তু আছে। আর আরেকটা জিনিস, ওইখানে একটা সমস্যা যেটা হবে, কংগ্রেসের হয়তো ভোট হবে, আপের পক্ষে ভোটটা কিন্তু কমে যাবে। এই কারণে, কারণ দিল্লিতে যে রায়টটা হয়েছিল, তারপরে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে মুসলিম কমিউনিটির কিন্তু একটা ক্ষোভ আছে, ক্ষোভ রয়েছে। সেই ভোটটা কতটা কংগ্রেস নিতে পারবে সেটা একটা সুবিধা। কিন্তু যদি কংগ্রেস না নিতে পারে, তাহলে কিন্তু অন্য দলে চলে গেলে, ভোট ভাগাভাগি হলে কিন্তু আর কিছু থাকবে না। বেশ, রাজ্যের কথা যদি আসে ডক্টর বিশ্বাস, এই যে এত দুর্নীতির কথা আমি জাস্ট টাচ করে গেছিলাম, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, মন্ত্রী, বিধায়ক, নেতা সব জেলে যাচ্ছে, এর কি কোনোই, আর বিশেষ করে চাকরি ক্ষেত্রে দুর্নীতি আপনি দেখেছেন, রেশন ক্ষেত্রে দুর্নীতি আপনি দেখেছেন, এত দুর্নীতি, সেক্ষেত্রে কি কোনো এফেক্টই পড়ছে না বলে মনে করছেন আপনি ভোটারদের মনে? দেখুন, মানুষরা এখন দুর্নীতিটাকে মেনে নিয়েছে। কাউন্সিলরের কাছে গেলে টাকা দিতে হবে, এটা তো মানুষ মেনে নিয়েছে, দারুণ কাজ করে, কিন্তু ভাই নোটের বিনিময়, এটা তো এখন মানে এটা অ্যাকসেপ্টেড ইস্যু, অ্যাকসেপ্টেড, মানুষ এখন মেনে নিয়েছে। ভাই রাজনীতির লোক একটু টাকা পয়সা করবে, কারণ এরা তো আর কোনো রোজ পেশা নেই। যদি আজ আমি কালকে যাই পেশায়, আমি একটা ডাক্তার হয়ে যেতে পারি, আমার ডাক্তারিটা থাকবে, কিন্তু লয়ার যে আছে সে লয়ারটা থাকবে। যাদের কিছুই ডিগ্রি নেই, ক্লাস 10 পড়া লোকও তো আছে, রাজনীতিতে আছে, তাদের কি এখন? ইউ কান্ট এক্সপেক্ট শাহজাহান কোনো পেশা করবে। শাহজাহান যদি দাঁড়িয়ে পড়ে,
তো এইভাবেই টাকাটা করবে। তো এরকম প্রত্যেকটা দলে আছে, কোনো দলে বেশি আছে, কোনো দলে চোর সব দলে আছে, কোনো দলে বেশি আছে, কোনো দলে কম আছে। তো এটাই হচ্ছে তফাৎ। কিন্তু চুরি বিদ্যাটাকে এখন রাজনৈতিক জায়গায় নিয়ে আসাটাই কিন্তু সব থেকে খারাপ হয়েছে। সেই বিদ্যাটা ব্যবহার করছে সবাই, কিন্তু এটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু খুব খারাপ হচ্ছে। সাধারণ, আমি যারা বলছি মধ্যবিত্ত যারা রয়েছেন, যারা নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু সব সুযোগটা পাচ্ছেন না। সেই অর্থনৈতিক জায়গায় তারা হেরে যাচ্ছে। এটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। কারণ আজকে যদি শিক্ষাটা যদি সত্যি থাকতো, তাহলে পুকুর ভরাট হয়। এই যে আমফান হলো, আমরা রাত জেগে কর্পোরেশনে আমি রাত জেগে বসে আছি, এর মানে নয় যে আমি সারা বছর খুব সিরিয়াস। তাহলে হলে গার্ডেন আমরা তো দেখেছি রিমাল যখন হলো একদিন আগে, সেক্ষেত্রে কিন্তু মেয়র সারা রাতেই বসেছিলেন। এইটা দেখুন, আইওয়াশ ইলিউশন সব কিছু হতে পারে, আমরা দেখতে পাচ্ছিলাম। তাতে যে দারুণ মার্কস পাওয়ার জন্য বসে আছে, এইটা কোনো বিরাট কিছু না। এটা মিডিয়ার একটা হয়েছে, হ্যাঁ সারাদিন কাজ করছে, কাজ হয়তো করছে, আমি এটা বলছি কাজ করছে, এটা অস্বীকার করছি না, কিন্তু তাহলে তো আবার গার্ডেন রিচও হয়, সেটা তো হওয়া উচিত ছিল না। ওখান থেকে বাড়ি ভেঙে পড়ছে, 2 নম্বরীভাবে টাকা দিয়ে বাড়ির পারমিশন দিয়ে ফেলছো। এই দুর্নীতিগুলোকে যদি আটকাতে পারো, আটকানোর প্রয়োজন, কিন্তু খারাপ লাগছে এখন সাধারণ মানুষও মেনে নিয়েছে যে টাকা নিয়ে রাজনীতিকরা কাজ করবে, এটা কিছু উপায় নেই, এটা এই জন্যই হচ্ছে, সবাই মেনে নিয়েছে এটা। সুতরাং সেইটার জন্য ইলেকশনের প্রভাবটা পড়ছে না। ও তো একটু বেশি কাজ করেছে, একটু লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, ওই জন্য ভোটটা ওর দিকে যাচ্ছে। আর তারপর যেটা হচ্ছে দেখুন, ধর্ম নিরিখে তো ভোট হয়, এটা পশ্চিমবঙ্গ গল্প বলে লাভ নেই। সিপিএমও করেছে, তৃণমূলও করছে, সিপিএম কায়দা করেছে, তৃণমূল অনেকটা সামনাসামনি করছে, বিজেপিও সামনাসামনি করছে। কিন্তু সেই জন্য এই যে এনম্যাসে একটা জায়গায় একটা কমিউনিটির ভোটটা চলে আসছে, তারাই অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। বেশ, ওকে, এই একটা আমাদের সময় কম, জাস্ট ওয়ান লাইনার নেবো। আপনি মোদির গ্যারান্টিটা মিস করে গেছেন। প্রধানমন্ত্রী বলছেন মোদির গ্যারান্টি দেখুন, কাজ যে 10টার মধ্যে কিন্তু গ্যারান্টিগুলো তো আসেনি। 15 লাখ টাকার বিষয় ছিল, বাড়িতে ছিল, কিন্তু সেইগুলো তো আসেনি। তারপর যদি করাপশন ফ্রি যদি বলেন, কোথায়? আজকে যে আপনি কথাটা বললেন, এই যে ইলেকট্রাল বন্ড, সেটাও তো একটা করাপশন, সবচেয়ে বড় করাপশন যদি হয়ে থাকে। তো মোদির গ্যারান্টি বলেছেন, ভালো বলতে পারেন, ভালো বক্তা। কতটা কাজ হয়নি, কোনো কেন্দ্র সরকার বসে থাকে না, কাজ করে, সেটা ভারতবর্ষ ডেভেলপড হয়েছে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু একই সাথে গ্যারান্টি এইটুকু দিতে হবে যেন আদানি আম্বানির কাছে বিক্রি না হয়ে যায়, কোনো ব্যবসায়ী গোষ্ঠীর কাছে। এই গ্যারান্টিটা এখনো পর্যন্ত পাইনি, পেলে খুশি হতাম। বেশ, অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমরা আমাদের অন্য এপিসোডও কিন্তু আপনাকে আরেকবার আসতে হবে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব দেখার জন্য। এইভাবে কিন্তু ভোটের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে 4 তারিখ, আমাদের প্রত্যেকের ফোকাস কিন্তু সেই একই জায়গায়, একই দিনে কোন আবির উঠতে যাচ্ছে আগামী 4 জুন, 4 জুন, সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর। তো আমাদের ভোটের ভবিষ্যৎও এইভাবে চলতে থাকবে। দেশের ভবিষ্যৎ কি হচ্ছে জানতে আপনাদের দেখতেই হবে কিন্তু ভোটের ভবিষ্যৎ। আজকের পর্ব এ পর্যন্তই। সুস্থ থাকবেন, আর আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন।